ভারী ধাতু সহ ক্ষতিকর উপাদান ও গুণগত মান যাচাইয়ে পরীক্ষার আওতায় আসছে কীটনাশক সার। করা হচ্ছে অনুমোদন দেওয়ার যুগোপযোগী নীতিমালা। একই সাথে অধিক আইনি ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আনা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে। ৭১ বিজনেসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বিস্তারিত রুহুল আমিনের রিপোর্টে। খাবার, মাটি, পানি জীবনের অপরিহার্য উপাদান, কিন্তু এসব উপাদানই হয়ে উঠেছে ক্যান্সার সহ নানা মরণ ব্যাধির কারণ। সীসা সহ নানা ধরনের ভারী ধাতুর উপস্থিতি মিলছে মাছ, মুরগি, দুধ, সবজি সহ অনেক খাবারে। বিশেষজ্ঞদের মতে মানহীন কীটনাশক, অনিরাপদ উপাদানে তৈরি পোল্ট্রি ফিড সহ নানা উৎস থেকে খাবারে ছড়াচ্ছে বিষ। কৃষির উৎপাদন বাড়াতে প্রতি বছর বিদেশ থেকে আনা হচ্ছে লাখ লাখ টন কীটনাশক। উৎপাদন হচ্ছে দেশেও। অভিযোগ আছে পরীক্ষা নিরীক্ষা না থাকায় মানহীন ও অনিরাপদ কীটনাশকে সয়লাব বাজার। কোন কোন ধরনের পেস্টিসাইড এখানে আসা উচিত, সারা ওয়ার্ল্ডে যেগুলি যাচ্ছে ওইটা, এবং ওইটার জন্য একটা ফরম্যাট তৈরি করা হবে। দীর্ঘ দাবির প্রেক্ষিতে কীটনাশক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো ঠিক করতে আগামী সপ্তাহেই বৈঠকে বসছে সরকার। অবশ্যই পেস্টিসাইড এখানে ঢুকানোর আগে আমাকে কি কি চেক করব। মোটামুটি আমরা শিওর এই পেস্টিসাইড মানুষের স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকারক, এই পেস্টিসাইড মাছ এবং পানির জন্য কতটুকু ক্ষতিকারক, এই পেস্টিসাইড মাটির জন্য কতটুকু ক্ষতিকারক। মন্ত্রী জানান, কীটনাশক অনুমোদন দেওয়ার পদ্ধতিও ঠিক করা হচ্ছে। পিটাকের কমিটি পরে, আগে পিটাক যে কমিটি আছে এটা পরিবর্তন করার যদি প্রয়োজন হয় করব, যদি প্রয়োজন না হয় করব না। আগে হইল যে প্রোডাক্ট আসবে তার স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনটাকে ফিক্স করতে হচ্ছে আমার। শুধু কীটনাশকের পরীক্ষা নয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে শক্তিশালী করার উদ্যোগও নেয়ার কথা জানান মন্ত্রী। বলেন, সংস্থাটিকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আনতে মন্ত্রী পরিষদ সচিবকে চিঠি দিয়েছেন কৃষি সচিব। আমাদের জাইকার সহযোগিতায় প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয়ে একেবারে সফিস্টিকেটেড ল্যাব তৈরি হচ্ছে। এটার একটা সেন্ট্রাল ল্যাব থাকবে, আর প্রত্যেকটা জেলায় একটা ল্যাব থাকবে। এই ফুড সেফটি অথরিটির মূল দায়িত্ব ফুডের যে কোনো ধরনের ফুড ওর আন্ডারে চলে যাবে, রাইট? যা লিখবে ওইটা বাস্তবে ওই ফুডে থাকতে হবে। যদিও বিশ্লেষকদের মত, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্বাধীন সংস্থা হওয়া উচিত। রুহুল আমিন, ৭১, ঢাকা। এক মাসেই ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা নগদ টাকা বেড়েছে প্রায় ৫০,০০০ কোটি, যা উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে। একই সময়ে একই পরিমাণ বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মানির পরিমাণও। মূলত ব্যাংক খাতের উপর আস্থাহীনতা আর চড়া মূল্যস্ফীতির কারণে এই প্রবণতা বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। প্রয়োজনীয় ব্যয়ের পর মানুষের হাতে বাড়তি টাকা থাকলে তার বড় একটা অংশ চলে যায় ব্যাংক ব্যবস্থায় বিনিয়োগ কিংবা সঞ্চয় হিসাবে। মূলত আয়ের চেয়ে ব্যয় কম হলে বাড়ে জমা রাখার প্রবণতা। অন্যদিকে সার্বিক ব্যবস্থার উপর আস্থা তৈরি হলেও ব্যাংকমুখী হন গ্রাহকরা। কিন্তু এক্ষেত্রে উল্টো চিত্র ধরা পড়েছে মে মাসের পরিসংখ্যানে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ ছিল ৩ লাখ কোটি টাকা, কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৫ লাখ কোটিতে। অর্থাৎ এই সময়ে প্রায় ৫০,০০০ কোটি টাকা চলে যায় মানুষের হাতে। ফলে এই পরিমাণ অর্থ কমেছে ব্যাংক ব্যবস্থায়, যাকে কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। Qurbanid Eid was probably the main reason. Islamic Bank may have contributed about ৪ থেকে ১০,০০০ কোটিও হতে পারে। অবশ্য পরে পরিস্থিতি স্টেবল হলে এটা আবার মানুষের আবার জমা দিয়ে দেওয়ার কথা। ব্যাংকিং সিস্টেমের উপর আস্থার এখনো আমি পুরোপুরি অভাব বলবো না, বাট কতগুলো ভালো ব্যাংক ছাড়া বাকিগুলোর উপর তো মানুষের সত্যি কোনো আস্থা নেই, তাই না? অনেকগুলো এনবিএফআই বন্ধ হয়ে গেছে, এবং চললেও বন্ধের মতোই। তারা নতুন করে কারো টাকা ফেরত দিতে পারছে না।
ব্যাংকগুলো বাড়ছে না। শুধু মানুষের হাতে নগদ অর্থই নয়, একই সময়ে বেড়েছে রিজার্ভ মানি বা কেন্দ্রীয় ব্যাংকের বাজারে অর্থ ছাড়ার প্রবণতা। প্রতিবেদন বলছে এপ্রিল মাসে রিজার্ভ মানি ছিল 4,35,000 কোটি টাকা। মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 4,85,000 কোটির উপরে। অর্থাৎ এক মাসের ব্যবধানেই বেড়েছে 50,000 কোটির বেশি, যা মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। মে মাসে আমাদের ঈদ ছিল, কুরবানি ঈদ। তো কুরবানি ঈদে প্রচুর গরু কেনা বেচার জন্য আমাদের দেশের সমাজটা এরকমই যে দুই ঈদে কিন্তু প্রচুর কারেন্সি ডিমান্ড বাড়ে আমাদের নগদ টাকাটা। তো তার মধ্যে একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা। তো আমার মনে হয় মে মাসে ঈদ উল আজহাটা পড়াতে এই বেশি অ্যাবনর্মালিটা বাড়ছে আর কি। আর আস্থাহীনতার কারণে বা অনেকে ভয় ভীতির কারণে ব্যাংকে টাকা দিতে পারে না, এর জন্য হয়তো অনেকে ভয়ে টাকাটা উঠে রাখে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টানা 3 মাস বেড়েছিল মানুষের হাতে নগদ টাকার পরিমাণ। মূলত ব্যাংক ব্যবস্থার উপর আস্থার সংকট আর চড়া মূল্যস্ফীতি অন্যতম কারণ হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। আব্দুজ্জাহের আনাস, ৭১, ঢাকা। এক সপ্তাহের ব্যবধানে খোলা বাজারে 1.5 থেকে 2 টাকা পর্যন্ত বেড়েছে ডলারের দাম। বুধবার যা বিক্রি হয় 127 টাকার আশপাশে। মূলত আমদানির চাহিদা বৃদ্ধি, বিদেশি ধার দেনা পরিশোধের চাপ এবং বাজারভিত্তিক বিনিময় হারের কারণে বাড়ছে এই মুদ্রার দর। বাংলাদেশ ব্যাংক বলছে, IMF এর পরামর্শে মুদ্রা বাজার এখন অনেকটাই হস্তক্ষেপ মুক্ত। তবে এই প্রবণতা বাড়তি চাপ তৈরি করতে পারে মূল্যস্ফীতিতে, এমন শঙ্কা করছেন অর্থনীতিবিদরা। মেজবাহ হাসানের রিপোর্ট। বিদেশে যাওয়ার জন্য পল্টনের এই মানি এক্সচেঞ্জে ডলার কিনতে এসেছেন মাস্টুর ফাহিম, কিন্তু হঠাৎ করে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এখন তো দামটা অনেক বেশি। কার্ডের জন্য ফার্স্টে ব্যাংকে গিয়েছিলাম, পরে এখানে এসে আর কি নিজে যাচাই টাচাই করে যেখানে ভালো মনে হয়েছে সেখান থেকে করিয়েছি। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে 2024 সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় ডলারের দর ছিল 118 টাকা, আর 2026-এর 22 জুলাই তা বেড়ে হয় 123 টাকা 60 পয়সা। অর্থাৎ দর বেড়েছে 4.5%। আরও সুনির্দিষ্ট করলে 25 দিনেই তা বেড়েছে 85 পয়সা। তবে এই দর আরও খানিকটা বেশি খোলা বাজারে। সপ্তাহ দুয়েক আগে প্রতি ডলার 126 টাকায় পাওয়া গেলেও বর্তমান তা পৌঁছেছে 127 টাকায়। এতে ব্যয় বাড়ছে সাধারণ গ্রাহকদের। যার খুব জরুরি প্রয়োজন সে নিচ্ছে, আর ধরেন মানি চেঞ্জাররা পাচ্ছে না, কেউ যদি বিক্রয় করতে আসে সেই ক্ষেত্রে তো সে ওই হিসাবটা করবে। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমাদের এই বৈদেশিক মুদ্রার বাজারও স্বাভাবিক হয়ে যাবে। সাপ্লাই চেন আবার হয়ে যাবে, সাপ্লাই চেনটা ঠিক হয়ে যাবে, ডিমান্ডও সাপ্লাই চেনের ব্যালেন্স হয়ে গেলে তখন রেটটা অটোমেটিকই স্থিতিশীল হয়ে যাবে। সবশেষ অর্থ বছরে রেমিটেন্স আসে রেকর্ড 35 বিলিয়ন ডলার। ইতিবাচক ধারা অব্যাহত আছে জুলাইয়ের প্রথম 3 সপ্তাহেও। অন্যদিকে রপ্তানিও ছিল আগের অবস্থানে, ফলে ইতিবাচক আর্থিক হিসাব। কিন্তু তারপরেও কেন বাড়ছে ডলারের দর? নর্মালি হয় কি, একটা ইম্পোর্ট এলসি খোলার পরে কিছু সাইড থাকে, কিছু ডেফার থাকে। সেটা হয়তো ইমিডিয়েট পেমেন্ট হয় অথবা 3-4 মাস পর পেমেন্ট হয়, সেটার একটা প্রেশার থাকেই। হঠাৎ করে কিন্তু একটা বিরাট ডিভ্যালুয়েশন দেখতে পাবে, যেটা আমরা 2022 সালে দেখেছি। যদি সার্ভাইভ করতে হয় এছাড়া উপায় নেই। বাংলাদেশ ব্যাংক বলছে, বিদেশি দায় দেনা ও জ্বালানি আমদানির বিল পরিশোধ বৃদ্ধির কারণেও কিছুটা চাপ পড়েছে বিদেশি মুদ্রার ওপর। এ সময় কারসাজির প্রমাণ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন মুখপাত্র। রেটের ব্যাপারে মার্কেট উইল ডিসাইড যে প্রাইস কত হবে, আমরা কোনো প্রকার হস্তক্ষেপ করব না। সেক্ষেত্রে ব্যাংক নিজেই, কারণ যখন রেট বেড়ে যাবে এর জন্য ক্ষতিগ্রস্ত তো আসলে ইম্পোর্টারও ক্ষতিগ্রস্ত হবে, কিছু কিছু ক্ষেত্রে এক্সপোর্টার। কারণ আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট খাত যে গার্মেন্টস, তার তো আবার 70-80% তো ব্যাক টু ব্যাকও হয়। কোনো ধরনের এরকম যে ব্যত্যয় দেখা যাবে যে তা কোনো কারসাজির মাধ্যমে রেটটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, অবশ্যই ব্যাংক এবং ব্যাংকের নির্দিষ্ট ব্যক্তি যে যাদের কারণে এই জিনিসটা, কারণ একটা ব্যাংকের সবাই হয়তো বা এর সাথে সম্পৃক্ত না, ব্যাংক এবং ব্যক্তি বিশেষকে শাস্তির আওতায় আনা হবে। ডলারের দরে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে বাড়তে পারে আমদানি ব্যয়, যদিও এতে উপকৃত হন রপ্তানিকারকরা। মেজবাহ হাসান, ৭১, ঢাকা। একদিনের ব্যবধানে গ্যাসের সরবরাহ কমেছে 35 কোটি ঘনফুট বা 15%। ফলে তীব্র সংকট বাসাবাড়ি, সিএনজি স্টেশন, এমনকি শিল্প কারখানার গ্রাহকরাও।
ঢাকার সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের জন্য লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গ্রাহকরা। এতে মূল সড়কে সৃষ্টি হচ্ছে যানজট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। বাসাবাড়িতে রান্নার কাজ ব্যাহত হচ্ছে, উৎপাদন কমছে শিল্প কারখানায়। পেট্রোবাংলার তথ্যমতে গেল 21 জুলাই সারা দেশে মোট 264 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হয়, যা গতকাল কমে দাঁড়ায় 226 কোটি ঘনফুটে। মূলত এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি থেকে এই সংকট দেখা দিয়েছে। এ সময় দেশীয় কূপ থেকে সরবরাহ খানিকটা বাড়লেও তা চাহিদার তুলনায় সামান্য। অবশ্য জ্বালানি বিভাগের দাবি এই সংকট সাময়িক। দর্শক, রাজধানীর জ্বালানি পরিস্থিতির আরও খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, দর্শকদের যেমনটি বলছিলাম যে জ্বালানি বিভাগ জানিয়েছে যে এটি একটি সাময়িক সংকট, তো কেমন দেখতে পাচ্ছেন পরিস্থিতি? এই সংকট আসলে কতদিন সমাধানের দিকে এগোতে পারে এবং এই সংকট তো আসলে জনজীবনে অনেক প্রভাব ফেলছে, সে বিষয়ে আপনার কাছে কি খবর আছে সব মিলিয়ে জানাবেন। আজকে যে সংকটের কারণে আমরা দেখতে পাচ্ছি যে সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের চাপ বেড়েছে, বাসায় রান্না বান্নার কাজ ব্যাহত হচ্ছে এবং শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সংকটটা আসলে নতুন নয়, কারণ প্রতি বছরই এই সময়টাতে এলএনজি টার্মিনালগুলোতে মাঝে মাঝে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেই কারণে কিছুদিন গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ার কারণে কিন্তু এই ধরনের সংকট তৈরি হয়। এবং তার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের নিজস্ব যে কূপগুলো আছে সেখান থেকে গ্যাসের সরবরাহ প্রতিনিয়ত কমছে এবং সেই কমে যাওয়ার কারণে আসলে চাহিদা বাড়ছে, গ্যাসের নিজস্ব উৎপাদন কমছে এবং অন্যদিকে আমদানি করা গ্যাসের যেই ক্যাপাসিটি, সেই সক্ষমতার জায়গাটা আসলে বড় হচ্ছে না, উল্টো সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আরও সংকট তৈরি হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই সিএনজি স্টেশনগুলোতে যে যানবাহন চালকরা গ্যাসের জন্য অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা, তারা আসলে কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি যে বিতর্কে জড়িয়ে পড়েছেন, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন সিরিয়াল নিয়ে। একটা বাণিজ্য মন্ত্রণালয়ের একটা গাড়ি সিরিয়াল ছাড়াই গ্যাস নিতে ভিতরে চলে এসছে এবং তাকে গ্যাস দেওয়া হয়েছে দেখে অন্যান্য যে সিএনজি ড্রাইভাররা আছেন বা প্রাইভেট গাড়ির যে চালকরা আছেন তারা কিন্তু এটা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়েছেন এবং এখনও সেটা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হচ্ছে। এবং এটা কিন্তু শুধু এই কারণ বাজারের এই সিএনজি স্টেশনের চিত্র নয়, আমরা গাবতলী, কল্যাণপুর এবং নিকুঞ্জ এলাকার বিভিন্ন পাম্পে একই অবস্থা লক্ষ্য করেছি। এবং এই যে গতকালকে থেকে আসলে পেট্রোবাংলা বলছে যে তাদের সংকট, কিন্তু আমরা এই সিএনজি স্টেশনের সংকট দেখতে পাচ্ছি গত 3 দিন ধরে। এবং রাতের বেলা এই চিত্রটা আরও ভয়াবহ রূপ ধারণ করে, যেখানে আসলে একদিকে যানজট তৈরি হয়, যানজটের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়, অন্যদিকে কিন্তু যারা গ্যাসের জন্য আসেন তাদের কর্মঘণ্টা নষ্ট হয় এবং এই গ্যাস পাম্পে আসার জন্য কিন্তু কিছু গ্যাস অপচয় হচ্ছে। এই বিষয়ে আমরা জ্বালানি বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি যে আসলে এই সংকটটা কেন এমন হচ্ছে এবং এই সংকট উত্তরণের জন্য উপায় কী। তখন তারা বলছেন যে আসলে আমাদের যে চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, সেই চাহিদার বিপরীতে আমরা জ্বালানির যে নিরাপত্তা, বিশেষ করে গ্যাসের যে নিরাপত্তা, সেটা নিশ্চিত করতে পারেনি সরকার এবং সেটা নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার আছে। সেখানে সরকারের পক্ষ থেকে গতকালকে জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে নিজস্ব কূপ থেকে গ্যাস উত্তোলনের একটা প্রক্রিয়া চলমান আছে এবং সমুদ্র থেকে গ্যাস উত্তোলনেরও ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। এর বাইরে ভোলা থেকে যে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাচ্ছে না, সেটা কিভাবে করা যায় সেই ব্যবস্থা তারা নিচ্ছেন এবং একই সাথে আমদানি করা গ্যাসের সক্ষমতা বাড়ানোর জন্য আরেকটি এলএনজি টার্মিনাল করার জন্য আলোচনা হচ্ছে, যেটা জ্বালানি বিভাগ থেকে আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে গ্যাসের সাথে আসলে বাংলাদেশের মানুষের জনজীবন, অর্থনীতি সব কিছু জড়িয়ে আছে। এই গ্যাসের সংকট দেখা দিলে আসলে বিপর্যয় নেমে আসে। এই বিষয়ে সরকার সামনের দিনে আসলে কতটুকু বাস্তব পদক্ষেপ নিতে পারে। নিশ্চয়ই রাকিব, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, শুনছিলাম চলমান জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। তীব্র জ্বালানি সংকটে চাপে রয়েছেন ব্যবসায়ীরা। বিপুল বিনিয়োগ করেও চালু করতে পারছেন না কারখানা, ফলে দেউলিয়া হওয়ার পথে অনেকেই। বণিক বার্তা আয়োজিত আলোচনায় তারা অভিযোগ করেন সেবাদানকারী সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও। এ সময় জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, অতীতের ভুল নীতি ভোগাচ্ছে সরকারকে। এ সময় উপযোগী নীতি গ্রহণের কথাও বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রাকিব আল জাবেদ। দীর্ঘদিন ধরেই গ্যাস সংকটে ধুঁকছে শিল্প খাত।
নতুন কারখানায় মিলছে না সংযোগ, পুরনো শিল্পেও বাড়েনি সরবরাহ। গ্যাস সংযোগের অনিশ্চয়তায় নতুন বিনিয়োগে যেতে আস্থা পাচ্ছেন না উদ্যোক্তারা। এ থেকে উত্তরণে নবায়নযোগ্য জ্বালানি সহ নানা উদ্যোগের কথা বলা হলেও সুফল মেলেনি খুব একটা। দৈনিক বণিক বার্তা আয়োজিত এই সম্মেলনে উঠে এলো জ্বালানি সংকটে বিনিয়োগের বাস্তব চিত্র। প্রজেক্ট করতে যান, এটার কস্ট আসবে প্রায় 10 টাকা। আলোচনায় ব্যবসায়ীদের ক্ষতির চিত্র তুলে ধরেন এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল। জানান, প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস না পেয়ে দেউলিয়া হওয়ার পথে অনেক উদ্যোক্তা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হলে দেশি বিদেশি কোনো বিনিয়োগ আসবে না বলে মন্তব্য করেন আইসিসি সভাপতি মাহবুবুর রহমান। ব্যবসা বাণিজ্য সহজীকরণের চেয়ে আরো দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, তো সেটা একটা করতে হবে। জ্বালানির বিষয়ে যেটা বলতে চাচ্ছি, আমি একজন ভুক্তভোগী এবং আমাদের বন্ধু বান্ধব যারা শিল্পপতিরা আছে তারা অনেকেই টাকা জমা দিয়ে রাখছে। কোল বলেন, এলএনজি বলেন, এলপিজি বলেন, প্রত্যেকের লিমিটেশন আছে, বাট উই নিড অল দিস মিক্স এনার্জি টু বি এবল টু সাপোর্ট আওয়ার ইকোনমি। দিস মাস্ট বি আন্ডারস্টুড। সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু এনার্জি অ্যাভেলেবিলিটি নয়, বরং এনার্জি রিলায়েবিলিটি এবং পাওয়ার কোয়ালিটি। এনার্জির কারণে আমাদের এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যেমন সাফার করতেছে, এন্ড নিউ ইনভেস্টমেন্ট বোথ লোকাল এন্ড ফরেন আর নট কামিং। আলোচনায় অতীত সরকারের ভুল নীতির বিবরণ তুলে ধরেন জ্বালানি বিশেষজ্ঞরা। সংকট সমাধানে পরামর্শ দেন নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগ বাড়ানোর। আর বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার স্বার্থেই নিশ্চিত করতে হবে জ্বালানি নিরাপত্তা। আমরা কি জ্বালানি স্বনির্ভর হতে পারবো কিনা? ইন মাই ওপিনিয়ন, there is absolutely no chance to become fully energy independent. ইন্ডাস্ট্রিতে 1% ছিল ট্যাক্স, সেটা এখন 17% হয়ে গেছে। There is no স্তর যে ইন্ডাস্ট্রি এটা 17% করা যাবে। This goes beyond the dependency on importing fuel. It's also about domestic gas production declining and costly legacy also of power generation contract that have created substantial fiscal pressure. বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, অতীতের ভুল নীতি ও পদক্ষেপ ভোগাচ্ছে সরকারকে। সবার কথা বিবেচনা করে তাই সরকার জ্বালানি বান্ধব নীতি নিচ্ছে বলেও জানান তিনি। বকেয়া বিল রয়ে গেছে 67,000 crore টাকা। আমি এটাকে কিভাবে ঠিক করব আমি নিজেও জানি না। আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাই, আসুন সোলারে আপনাদের ইনভেস্টমেন্ট করুন, এবং আমরা যে প্রাইভেটাইজ করতে যাচ্ছি ডিস্ট্রিবিউশন, সেখানেও আপনারা প্রপোজাল দিন। আমরা অতি দ্রুত আপনাদের এই যে প্রপোজালগুলো আসবে আমরা ডিসপোজ আপ করব। মন্ত্রী জানান, গ্যাসের চাহিদা মেটাতে আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। প্রাইভেটদের হাতে জিনিসটা গেলে অ্যাকাউন্টেবিলিটি বেশি থাকে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। ইরানে মার্কিন হামলার তীব্রতায় আবারও অস্থির বৈশ্বিক তেলের বাজার। 2% বেশি বেড়ে ব্যারেল প্রতি দাম উঠেছে $96। পাশাপাশি মার্কিন তেলের দাম 1.5% বেড়ে পৌঁছায় $88। মূলত হরমুজ নিয়ে টানাপোড়েন আর দ্বিতীয় দফায় ইরানের টানা হামলার জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। এর আগে প্রথম দফায় যুদ্ধ শুরুর পর 4 বছরের মধ্যে সর্বোচ্চ $126 উঠে দাম, যদিও পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর ও হরমুজ সচল হলে তা নেমে আসে যুদ্ধ শুরুর অবস্থানে, অর্থাৎ $70। কিন্তু সম্প্রতি নতুন করে উত্তেজনা বাড়ায় আবারও মাথাচাড়া দিচ্ছে তেলের দাম। এবার জেনেরিক ওষুধে 200% পর্যন্ত শুল্ক বসাতে চান ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে 2028 সালের আগস্ট থেকে। যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদন বাড়াতে ও বিদেশি নির্ভরতা কমাতেই এই সিদ্ধান্ত নেয় মার্কিন প্রেসিডেন্ট। এতে বড় আঘাত আসতে পারে বিশ্বের অন্যতম বড় ওষুধ রপ্তানিকারক ভারতের ওপর। আরও জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। আবারও শুরু হয়েছে ট্রাম্পের শুল্ক ঝড়। একের পর এক আঘাতে বিপর্যস্ত বহু দেশ। সেই ধারাবাহিকতায় এবার জেনেরিক ওষুধে নজর মার্কিন প্রেসিডেন্টের। বসাতে চান 200% পর্যন্ত শুল্ক, যা কার্যকর হবে 2028 সালের আগস্ট থেকে। মূলত যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদন বাড়াতে এবং বিদেশি নির্ভরতা কমাতেই নেওয়া হচ্ছে এমন পদক্ষেপ, যার সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ফার্মেসি অব দ্য ওয়ার্ল্ড ভারতের উপর। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, 2026 সালের 1 আগস্ট থেকে 2027 সালের 31 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে আমদানি করা জেনেরিক ওষুধে থাকছে না শুল্ক। এরপর থেকে 1 বছরের জন্য থাকবে 100% শুল্ক। পরবর্তীতে 2028 সালের 1 আগস্ট থেকে কার্যকর হবে 200% হারে। তবে অপরিবর্তিত থাকবে পেটেন্টকৃত ওষুধের শুল্ক হার।
যুক্তরাষ্ট্রে ব্যবহৃত জেনেরিক ওষুধের প্রায় 40% সরবরাহ করে বিশ্বের অন্যতম বড় রপ্তানিকারক ভারত। 2024-25 অর্থবছরে যুক্তরাষ্ট্রে $9.7 বিলিয়ন ওষুধ রপ্তানি করে দেশটি, যা ওই সময়ে ভারতের মোট $25.8 বিলিয়ন বৈশ্বিক ওষুধ রপ্তানির 38%। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নতুন পরিকল্পনা দেশটির উপর কতটা প্রভাব ফেলবে তা এখনই স্পষ্ট নয়। উল্লেখ্য, গেল বছরও ব্র্যান্ডেড ওষুধে শুল্ক বসানোর হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এরপরেই বহু বড় কোম্পানি বাধ্য হয়ে মার্কিন সরকারের সঙ্গে চুক্তি করে এবং যুক্তরাষ্ট্রে উৎপাদন বা কম দামে ওষুধ বিক্রিতে রাজি হয়। তাই ধারণা করা হচ্ছে, আগের শুল্ক নীতিতে সুফল পাওয়ায় নতুন এই পরিকল্পনা সাজিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।